আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি আজকে তোমাদেরকে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধনের একটি সিকিউ ক্লাস নিব। তো এটি মূলত সিকিউ না, বাট এই একটা কোশ্চেন তুমি যদি ভালো মতো সলভ করো তাহলে পরে এই চ্যাপ্টারের প্রায় 50% পড়া তোমার কাভারেজ হয়ে যাবে। চলো শুরু করি। পার্ট 1 অলরেডি আমি ক্লাস নিয়ে ফেলছি, আজকে পার্ট 2। দেখো, এটা উদ্দীপকটা বেশ বড়, তাই না? তো উদ্দীপকগুলো এখানে সরাসরি না দিয়ে, উদ্দীপকের মৌলগুলো সরাসরি না দিয়ে তাদের সর্ববহিষ্ঠ শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস দেওয়া আছে। অর্থাৎ এ মৌলের বেলায় এন এর মান তোমার হচ্ছে 1, বি মৌলের মানে NS1, ডি মৌলের বেলায় NS2, NP1, এরকম করে ধীরে ধীরে দেওয়া আছে, যেখানে এন এর মানগুলো কি বলতো উল্লেখ করা, এই যে এর মানগুলো উল্লেখ করা আছে। তো আমরা যদি প্রত্যেকটা মৌলের নাম একবার দেখি তাহলে বুঝতে পারবো এগুলা বের করবো কেমনে। এন এর মান 1, মানে 1 বসাই দাও, তাহলে 1s1 মানে এটা কোন মৌল? হাইড্রোজেন। এন এর মান আবার 2, এখান থেকে এই পর্যন্ত 2, তাহলে 2 বসালে কি হয়? 2s2 2p1, তার মানে 2s এর আগে কি আছে? 1s2, 1s2 2s2 2p1, তাহলে 2 2 4 আগে 5, তাহলে এটা বোরন। একইভাবে এখানে যদি বসাই 1s2 2s2 2p2, তার মানে এটা হলো কি? কার্বন। এখানে যদি বসাও তুমি তাহলে পরে 2s2 2p3, তার মানে এটা কি? নাইট্রোজেন। এখানে যদি বসাও এটা কি বলতো? অক্সিজেন। বুঝছো কিনা? ঠিক একইভাবে তুমি যদি এই জায়গায় বসাও তাহলে পরে এটা কি দাঁড়ায় দেখো তো। এইটা আসলে এই যে টানটা আছে না, এই টানটা মূলত এখানে হবে। হ্যাঁ, এটাও এন এর মান 2, এন এর মান 2 বসালে পরে এটা কিন্তু হয় কি বলতো? ফ্লোরিন। 3 যদি বসাও তাহলে 1s2 2s2 2p6, এন এর মান 3, 3s2 3p কত? 3, তার মানে 10 12 15, তার মানে ফসফরাস 4টা, তার মানে এটা হলো সালফার 5টা, তার মানে এটা হলো ক্লোরিন। হাইড্রোজেন, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, ফসফরাস, সালফার এবং কি? ক্লোরিন। এগুলো আমরা এখানকার ইলেকট্রন বিন্যাস দিয়ে আমরা বের করে ফেললাম। এক কথা, এন এর মানটা বসাই দিবা। এন এর মানের আগে যে ইলেকট্রন বিন্যাসে যে মানে তোমার অরবিটালগুলো থাকবে, 1s থাকুক আর 2s থাকুক আর 2p থাকুক, তুমি বসাই দিবা। এবার মোটগুলো ইলেকট্রন যোগ করবা, যোগ করে দেখবা যে কতগুলো ইলেকট্রন থাকতেছে। হ্যাঁ, ওই অনুযায়ী তুমি মৌলের নামটা লিখবা। আশা করি বুঝতে পারবা, বাসায় প্র্যাকটিস করেও পারবা। এবার দেখো কি বলছে এক নাম্বারটা, অসম্পৃক্ত E2A4। E2, এটা কি ছিল? কার্বন। এটা কি ছিল? হাইড্রোজেন। তার মানে কি দাঁড়াইলো বলো তো? E2 মানে কি? C2H4। C2H4 মানে কি? CH2 দ্বিবন্ধন CH2, অর্থাৎ কি দেখো তো ভাইয়া, এটি হচ্ছে ইথিন। কি এটা? ইথিন। তো এইটার আণবিক গঠন, অর্থাৎ এখানে সংকরণের ব্যাখ্যা চাইছে, বুঝছো? এখানে সংকরণের ব্যাখ্যা চাইছে। তো ইথিনের সংকরণ তুমি কিভাবে ব্যাখ্যা করবা? তো চলো আমরা শিখে ফেলি। দেখো, ডেকে আমরা বোর্ডে চলে যাই। দেখো, CH2 দ্বিবন্ধন CH2। মনে রাখবা প্রত্যেকটা সংকরণ করার সিস্টেম একটাই, সেটা হচ্ছে কেন্দ্রীয় মৌল খুঁজে বের করবা। তো যেহেতু জৈব যৌগ, এটা অ্যালকিন যৌগ, সুতরাং এখানে কেন্দ্রীয় মৌলটাকে, এখানকার কেন্দ্রীয় মৌল হলো কার্বন। তো যে মৌলটা কেন্দ্রীয় মৌল হবে তার তুমি একবার স্বাভাবিক ইলেকট্রন বিন্যাস করবা, দেন একে তুমি এক্সাইটেড করবা। আর এই যে সহকারী মৌল হাইড্রোজেন, ওর সাথে আছে কার্বনের সাথে, ওটাকে তুমি স্বাভাবিকভাবে ইলেকট্রন বিন্যাস করবা। এরপরে সংকরণ বের করার পরে সংকরণের চিত্র অঙ্কন করবা এবং আকৃতি এবং বন্ধনগুণ বলে দিবা, কাজ শেষ। অর্থাৎ কার্বন, তাহলে কার্বন কত? 6, 1s2 2s2 2p কত? 2, অর্থাৎ 1s2 2s2 2px1 2py1 2pz কত? 0। এবার উত্তেজিত করলে বা এক্সাইটেড করলে একে সাধারণত স্টার দিয়ে প্রকাশ করা হয়। 6, উত্তেজিত করলে কি ঘটনা ঘটে? এই যে শেষ শক্তি স্তর, যেটা এই এর 1 নাম্বার শক্তি স্তর, 2 নাম্বার শক্তি স্তর, উত্তেজিত করলে মনে রাখবা শেষ শক্তি স্তরে যদি কোনো জোড়া ইলেকট্রন থাকে, যেমন দেখেন এখানে 2টা ইলেকট্রন আছে, এগুলো বিজোড়, জোড়া ইলেকট্রনটা ভেঙে বিজোড়ে রূপান্তর হয়। অর্থাৎ 1s2 2s1 2px1 2py1 2pz, এখানে শূন্য ছিল না, এই 2s থেকে লাভ দিয়ে একটা 2p-তে চলে যাবে, মানে 2pz-এ চলে যাবে, অর্থাৎ 1 হয়ে যাবে। এবার এখানে একটা জিনিস এখানে একটা জিনিস ফলো করে দেখো, সেটা হলো কার্বন কার্বন দ্বিবন্ধন।
তোমরা সবাই জানো কার্বন কার্বন দ্বিবন্ধন থাকলে ওইটার সংকরণ হলো sp2। কি সংকরায়ন? sp2। অর্থাৎ একটা s অরবিটাল এবং দুইটা p অরবিটাল পরস্পর মিশ্রিত হয়ে sp2 গঠন করে। তাহলে আমি বলতেই পারি যে sp2 মানে হচ্ছে, আর মনে রাখবা সংকরায়ন হয় হচ্ছে কোনো মৌলের শেষ শক্তি স্তরে বিভিন্ন অরবিটালগুলো মিশ্রিত হয়ে, অর্থাৎ বিভিন্ন শক্তি সম্পন্ন। তাহলে এই যে লাস্ট শক্তি স্তরে একটা s আর p কয়টা? দুইটা। তাহলে sp2। দেখো এখানে কিন্তু একটা তুমি ফেলে রাখতেছো। এটা ফেলে রাখতেছো কেন? এটা কিন্তু সংকরণে কোনো অংশগ্রহণ করতেছে না। এটা পরবর্তীতে এই যে পাই বন্ধন গঠন করবে। মনে রাখবা কোনো একটা জায়গাতে সিঙ্গেল বন্ড থাকলে সেটা হলো সিগমা বন্ধন। যদি সিঙ্গেল বা একটা সিগমা বন্ধন গঠন করার পরে আরো একটা মানে বন্ধন থাকে তাহলে সেটা পাই বন্ধন। যদি আরো থাকে সেটাও কি বন্ধন বলো তো? পাই বন্ধন। তো বিষয় হলো যে এখানে দেখো দুইটা বন্ধন আছে, তাহলে একটা সিগমা একটা পাই। এই পাই বন্ধন গঠন করার জন্যই 2p যেটা আমাদের লাগবে, আমরা এটার ব্যবহার শেষে করব। তো চলো আমরা নিচের দিকে আগাই। তাহলে বলতে পারি যে এই CH2 ডাবল বন্ড CH2 এই ইথিন যৌগটায় তোমার হচ্ছে কার্বনের সংকরণ হলো কি বলতো? sp2। উভয় কার্বনের সংকরণ sp2। এবার এর সাথে সঙ্গে আছে কি হাইড্রোজেন। তো হাইড্রোজেনকে আমরা ইলেকট্রন বিন্যাস করি। হাইড্রোজেন 1 1s কত? 1। একে উত্তেজিত করার কোনো প্রয়োজন নেই, একটাই বিজোড় ইলেকট্রন আছে, এটা নিয়ে মাথা ব্যথা নাই। এবার আমরা এটার সংকরণের চিত্র অঙ্কন করব। তো চলো আমরা চিত্র অঙ্কন করি, একদমই সহজ। কি লিখবো? সংকরণ চিত্র। একদম মজার একটা বিষয়, বুঝছো? সংকরণ অনেক সহজ। দেখো তো একটা s অরবিটাল আছে, দুইটা কি অরবিটাল আছে? p অরবিটাল। তোমরা সবাই জানো s অরবিটালের গঠন হচ্ছে গোল, আর তোমার হচ্ছে p অরবিটালের গঠন কেমন বলো তো? ডাম্বেলের মতো। ডাম্বেল দেখো না, এই যে ডাম্বেল, এই যে হাত দিয়ে ব্যায়াম করে ডাম্বেলের মতো। তো আমাদের দুইটা আছে, একটা হলো কি, একটু উপরে উঠাই দেই, একটা হলো কি এই যে একটা অরবিটাল, এটা ধরো px। আমরা আরেকটা অঙ্কন করি, এটা ধরো py। আর একটা আছে তোমার কি s অরবিটাল। তাহলে s অরবিটাল আকৃতি কেমন? গোলাকার আকৃতি, এই যে। এবার দেখো তিনটারই একটা একটা করে সিঙ্গেল ইলেকট্রন আছে, তিনটারই একটা একটা সিঙ্গেল ইলেকট্রন আছে। সুতরাং আমি ওর ইলেকট্রন, এই যে এর ইলেকট্রন এর দিয়ে দিলাম, এর ইলেকট্রন আমি এর দিয়ে দিলাম, এবং এস এর ইলেকট্রন আমি এস এর দিলাম। এটা s অরবিটাল, বুঝছো কিনা? তাহলে এরকম দেখো তো কার্বন আমার আছে কয়টা এই যৌগের মধ্যে? দুইটা। সুতরাং এর আগে আমি কত দিব? 2 দিয়ে দিব। আমার ডাবল লাগানোর কোনো প্রয়োজন নাই। যোগ। দেখো তো এই যৌগের মধ্যে হাইড্রোজেন আছে কতগুলা? 2 2 কত? 4টা। তাহলে যোগ 4। এখন এই হাইড্রোজেনের অরবিটালটা কেমন? s অরবিটাল। s অরবিটালের আকৃতি কেমন? গোলাকার। তাহলে গোলাকার দিয়ে আমি কি দিব? s ইলেকট্রন কয়টা? একটা, তাই একটা ইলেকট্রন দিয়ে দিলাম। আশা করি তোমরা এ পর্যন্ত বুঝতে পারছো। এবার শুধু একটা কথা মনে রাখবা যে সংকরণ ঘটে হচ্ছে অসমশক্তি, মানে সংকরণ ঘটলে পরে অসমশক্তি সম্পন্ন অরবিটালগুলো পরস্পর মিলেমিশে সমশক্তি সম্পন্ন অরবিটাল তৈরি করে। তো প্রথমে আমরা কার্বনের সংকরণ করব, মানে এই কার্বনের অরবিটালগুলো মিশ্রিত করে এর সংকরণিত অরবিটাল আমরা লিখে নিব। তো এইটা সংকরিত অরবিটাল লিখলে কি ঘটনা ঘটে? একটা s আর দুইটা p। তাহলে মোট মিশতেছে কয়টা বলতো? 3টে অরবিটাল। একটা s অরবিটাল আর দুইটা কি বলতো? p অরবিটাল। তাহলে এই 3টে অরবিটাল মিক্সার হলে মনে রাখবা 3টি সমশক্তি সম্পন্ন অরবিটাল তৈরি হবে। আমি এগুলোকে মুরগির লেগ পিস বলি, বুঝছো? দেখতে অনেকটা এরকম লাগে, তো এই যে মুরগির লেগ পিসের মতো লাগে। দেখো তো মুরগির লেগ পিস দেখতে এরকম না? বুঝছো, KFC-র যে লেগ পিসগুলো আছে না, লেগ পিসের মতো লাগে জন্য আমি এটা মুরগির লেগ পিস বলি। তো এরকম মুরগির লেগ পিস উৎপন্ন হবে কয়টা বলতো? 3টা। যতগুলো অরবিটাল মিক্সার হয় ততগুলোই কি বলতো? এরকম লেগ পিস উৎপন্ন হয়, সমশক্তি সম্পন্ন অরবিটাল তৈরি হয়। তো এবার আমরা সবাই জানি যে ইথিনের গঠনটা কিরকম? দুইটা কার্বন পরস্পর যুক্ত হবে, দুই পাশে কি বলতো? হাইড্রোজেন থাকবে 4টা, আর এখানে পরস্পর দ্বিবন্ধন। তো আমার আগে এমন ভাবে অঙ্কন করতে হবে যেন এটা দেখতে, দেখো তো এটাকে আমি ঘুরাই দেই, এইটুকুকে দেখতে দেখো তো ফ্যানের পাখার মতো লাগতেছে না? 3টা ফাঁকা না ফ্যানের পাখার মতো লাগতেছে। তাহলে এই একটা মুরগির লেগ পিস হবে, এই পাশে একটা লেগ পিস হবে, এই পাশে একটা লেগ পিস হবে। অর্থাৎ আমি যদি অঙ্কন করি তো দেখলে বুঝতে পারবা, একটা লেগ পিস, দুইটা লেগ পিস, 3টা লেগ পিস। এবার এই লেগ পিসগুলোতে ইলেকট্রন ছিল কয়টা কয়টা করে? একটা। সুতরাং এই যে ওর ইলেকট্রন ওরে দিয়ে দাও, এর ইলেকট্রন এরে দিয়ে দাও, এর ইলেকট্রন এরে দিয়ে দাও। আমি অলরেডি কিন্তু একটা কার্বনের সংগঠিত অরবিটাল অঙ্কন করে ফেলছি।
এবার এই সেম জিনিসটাই আমি অপর কার্বনের বেলায় আঁকাবো। আমি অলরেডি কিন্তু এই বক্সের টুকু আঁকাই ফেলছি। এবার আমি আঁকাবো কোনটুকু? আমি আঁকাবো হচ্ছে এই বক্সটুকু, অর্থাৎ এই জিনিসটাই উল্টা করে আঁকাবো। এটা বেশি লম্বা হয়ে গেছে, তাই না? তোমরা সমান করে আঁকাবা পরীক্ষার খাতায়, হ্যাঁ সমান করে আঁকাবা। এবার এর দেখতে মোটা চিকন হচ্ছে, তোমরা সেম মাপ করে আঁকাবা। এই যে আমি আরেকটা অঙ্কন করি, এই যে গেল। এবার এবার তোমার হচ্ছে এই কার্বনের 3টা ইলেকট্রন ছিল, বিজোড় ইলেকট্রন দিয়ে দাও, 1টা 2টা, এই যে 3টা। দেখো অলরেডি এই যে কার্বনের 2টা সংকরিত অরবিটাল পরস্পর মুখোমুখি কিন্তু ওভারল্যাপ করছে। ওভারল্যাপ করে যে বন্ধন তৈরি করছে, এই বন্ধনের নাম হলো কি বন্ধন বলো তো? সিগমা বন্ধন। কি বন্ধন? সিগমা বন্ধন। এবার এই যে তোমার গঠনটা দেখতে কেমন মনে হচ্ছে বলো তো? গঠনটা দেখতে কিন্তু এরকম লাগতেছে, এই যে কার্বন কার্বন একক বন্ধন, 2 হাত খালি 2 হাত খালি। এবার আমার হাইড্রোজেন 4টা হাইড্রোজেন দিয়ে দিব, এই যে 1 2 3 4। হাইড্রোজেনের আকৃতি কেমন? অরবিটালটার আকৃতি কেমন? এস অরবিটালের গোল আকৃতি। তাহলে এই যে সুন্দর করে তুমি করো কি, এই যে একটা গোল, এই যে 2টা গোল, এই যে 3টা গোল, এই যে কি 4টা গোল। যার যার ইলেকট্রন তারে তারে কি দিয়ে দাও। হাইড্রোজেনের একটা করে ইলেকট্রন ছিল। আমরা সবাই জানি যে পরস্পর 2টা ইলেকট্রন একটা একটা করে শেয়ার করলে পরে এমন মুখোমুখি অতিক্রম হলে সেখানে সিগমা বন্ধন প্লাস ওটা কিন্তু সমযোজী বন্ধন, সুতরাং কিন্তু বন্ধন কিন্তু হয়ে গেছে। কিন্তু একটা মজার জিনিস ফলো করো, আমাদের তো কার্বন কার্বন দ্বিবন্ধন ছিল, আমরা তো একক বন্ধনগুলো অঙ্কন করলাম। এই জন্য দেখো এই যে প্রত্যেকটা কার্বনের শেষে 2pz একটা করে অরবিটাল ফাঁকা ছিল। এবার যে 2pz অরবিটালটা ফাঁকা আছে না, ওই ফাঁকা অরবিটালটা আমরা নিয়ে সেখানে বসায় দিব, যেটা সংকরণ অংশগ্রহণ করছিল না। pz তার মানে কি পি অরবিটাল ডাম্বেলের মতো। তাহলে আমরা কি করবো, এই যে এই জায়গায় নিয়ে এসে এই যে একটা ডাম্বেল, এই কার্বনের বেলায় একটা ফাঁকা ছিল, আর একটা ডাম্বেল আঁকাই দিলাম। একটা করে ইলেকট্রন ছিল, দিয়ে দিলাম একটা ইলেকট্রন, দিয়ে দিলাম একটা ইলেকট্রন। এবার এটা যদি ত্রিমাত্রিক, এরা পরস্পর কি পাশাপাশি কি তোমার হচ্ছে ওভারল্যাপ করবে, যার ফলে তোমরা সবাই জানো মুখোমুখি ওভারল্যাপ করলে পরে হয় হলো সিগমা বন্ধন, আর পাশাপাশি ওভারল্যাপ করলে কি হয় বলতো? পাই বন্ধন। আর ভাইবো না এইটা আর এইটা মানে 2টা পাই না, এটা মূলত 3D, বুঝছো? চারিদিকে ঘুরে আসছে, যার কারণে তোমার দেখে মনে হচ্ছে যে 2টা বন্ধন, না আসলে এটা মূলত একটা বন্ধন। তাহলে এখানে এই যে পাই বন্ধন গঠিত হয়ে গেল। এবার এবার এই যে হলুদ রঙের যে অংশগুলো, এখান থেকে এইটা বা এখান থেকে এইটা বা এখান থেকে এইটা, এটা যদি একটা বৃত্ত কল্পনা করো, তাহলে এর মাঝখানে যে একটা ফ্যানের পাখা অঙ্কন করো, পুরো বৃত্ত কি 360 ডিগ্রি না? তাহলে প্রতিখণ্ডে কত পারে? 120 ডিগ্রি। সুতরাং আমি বলতেই পারি যে প্রত্যেকটা থেকে মানে মধ্যবর্তী কোণের দূরত্ব 100 কত ডিগ্রি? 20 ডিগ্রি। আশা করি আমার কথা তোমরা বুঝতে পারছো। এবার কিছু বিষয় আছে, সেটা হলো যে এটার গঠন কেমন। এটার গঠন তুমি বাস্তব অনুভব করতে চাও, দেখো এটার গঠন এই যে, অর্থাৎ দেখো এই জায়গাতে যে এইটা কালো রঙের যেটা, এটা একটা কার্বন পরমাণু, এই কালো রঙেরটাও কার্বন পরমাণু, এই একটা বন্ধন, এই একটা বন্ধন, এই একটা বন্ধন, এই একটা বন্ধন। আর এই যে আকাশি কালার যে মানে সরি অ্যাশ কালার যেগুলা, এই অ্যাশ কালারগুলো হলো তোমার সিগমা বন্ধন, আর এই সাদা কালারগুলো হলো তোমার হচ্ছে হাইড্রোজেন। একটা কি বলতো? হাইড্রোজেন। তাহলে 1 2 3 4টা হাইড্রোজেন আছে। একটু ঘুরাই এবার দেখো, এই যে এইটার সাথে এই সিগমা বন্ধনগুলোর সাথে দেখো এইটা, দেখো এই যে উপর দিকে একটা বেগুনি বন্ধন দেখতে পাচ্ছ না, এটাই হলো সেই কি পাই বন্ধন। তাহলে সিগমার সাথে একটা কি পাই বন্ধন গঠিত। এটা মূলত কার গঠন বলতো? এটা মূলত এই ইথিনের গঠন। আশা করি তোমরা দেখে বুঝতে পারবা। এবার তুমি দেখো তো, ধরো এইটুকু নাই, এটা একটা বৃত্ত কল্পনা করো তো, এখান থেকে এখানে দূরত্ব কত? 120, এখান থেকে 120, এখান থেকে আবার কি 120, মোট কত? 360। অর্থাৎ অর্থাৎ তোমার এদের মধ্যবর্তী কোণের মান কত বলতো? 100 তোমার হচ্ছে 20 ডিগ্রি করে। এবং এটি সংখ্যার কি? sp2। সেখানে তোমরা দেখতে পাচ্ছ একটা কি সিগমা এবং একটা কি আছে বলতো? তোমার হচ্ছে এখানে একটা কি আছে? পাই আছে কার্বনের মধ্যবর্তী। এছাড়াও আরো এক্সট্রা করে 4টা কি আছে বলতো? সিগমা আছে। আশা করি তোমরা ইথিনের গঠনটা বুঝতে পারছো। তো চলো আমরা আবারও প্রশ্নে ফিরে যাই। দেখো পরবর্তী কোশ্চেন কি বলছে, যে জি মানে ই ও জি মৌলের হাইড্রাইডের বন্ধন কোণের পার্থক্য আছে কি? সংখ্যার মধ্যে বিশ্লেষণ করো। ই আর জি, এইটা হলো কি? এইটা হচ্ছে তোমার NH2, তার মানে তোমার হচ্ছে কার্বন। আর জিটা হলো কি? জিটা হলো নাইট্রোজেন, অর্থাৎ নাইট্রোজেন এবং তোমার হচ্ছে জিটা হলো নাইট্রোজেন। এখন প্রশ্ন হলো যে এদের হাইড্রাইড বলছে, হাইড্রাইড মানে হলো ওর সাথে হাইড্রোজেন যুক্ত করবা। কি যুক্ত করবা? হাইড্রোজেন যুক্ত করবা। অর্থাৎ কার্বনের সাথে হাইড্রোজেন যুক্ত করলে কি হয় ওখানে বলতো? ওখানে কার্বনের সাথে মিথেন উৎপন্ন হয়। আর জি হলো কি? নাইট্রোজেন, নাইট্রোজেন যুক্ত করলে কি? অ্যামোনিয়া উৎপন্ন হয়। দেখো এখানে ওরা যে ব্যাখ্যা দিছে তুমি এখান থেকে দেখে নিও। হ্যাঁ, আমি যে চিত্রটা অঙ্কন করলাম ওই চিত্র পরীক্ষায় আঁকাবা। এই চিত্র তো কম্পিউটার থেকে বসানো, এগুলো অতটা ইয়ে না, ভালো না। দেখো এই যে
এই দেখো এখানে কে, এখানে হচ্ছে তোমার দেখো যে কার্বন আর নাইট্রোজেন, তার মানে কি এই যে মিথেননের গঠন ব্যাখ্যা করছে, আর কি ব্যাখ্যা করছে, এই যে অ্যামোনিয়ার গঠন ব্যাখ্যা করছে। আমরা আজকে পুরো চিত্র সহ দেখবো, এই যে আমরা পুরো চিত্র সহ দেখবো যে মিথেন এবং তোমার হচ্ছে এই অ্যামোনিয়ার গঠন কেন এরকম হইলো, বা এদের বন্ধন কোণের মান কেন চেঞ্জ হয়েছে। আমরা একদম মানে প্র্যাকটিক্যালি আমরা একটু হিসাব করে দেখবো যে আসলে কেন হচ্ছে এরকম। তো চলো আমরা আবার আগের জায়গায় ফিরে যাই আমাদের বোর্ডে। দেখো ফলো করো, আমরা ফার্স্টে করবো হচ্ছে কারটা বলো তো, আমরা করবো মিথেনেরটা। কেন? কারণ কার্বন বলছে আর আমার কি বলছে, নাইট্রোজেন বলছে। তো এর হাইড্রাইড যোগ বলতে বোঝাচ্ছে হাইড্রোজেনের সাথে যুক্ত হবে NH4 মানে CH4, আর অ্যামোনিয়াটা কি বলতো NH3। তো এর বেলায় একটা জিনিস ভালো জিনিস ফলো করো, যে অ্যামোনিয়া সরি কি বলে এটা, অ্যামোনিয়াটা কি কার্বন। তো এই যে কার্বনটা, এই কার্বনের মানে এই মিথেনের কেন্দ্রীয় মৌলকে কার্বন। তো মিথেনের কেন্দ্রীয় মৌল যেহেতু কার্বন, তো কার্বনের তুমি ফার্স্ট ইলেকট্রন বিন্যাস করবা একইভাবে ভাই, 1s2 2s2 2p2, অর্থাৎ 1s2 2s2 2px1 2py1 2pz কত 0। কার্বনকে উত্তেজিত করো, উত্তেজিত করলে 1s2 2s1 2px1 2py1 2pz কত বলতো 1, আগেরটার মধ্যে লাভ দিয়ে চলে গেছে। এবার মিথেনটা দেখো তো ভাইয়া, মিথেনটা কেমন, মিথেনটা হচ্ছে চারটাই, দেখো মিথেনের চারটাই কি বন্ধন, সিগমা বন্ধন, চারটা একক বন্ধন। আর মনে রাখবা যে যেহেতু চারটাই একক বন্ধন, চারটি একক বন্ধন মানে কি বলতো, একক বন্ধন মাত্রই সিগমা বন্ধন। সুতরাং এই সিগমা বন্ধন সবগুলো হলে পরে এটা সংকরণ কি sp কত বলতো 3। তার মানে একটা s অরবিটাল লাগবে আর তিনটা কি লাগবে, p অরবিটাল লাগবে। কার? এই কার্বনের। তাহলে কেন্দ্রীয় মৌল কার্বনের দেখো শেষ কক্ষপথে একটা s এবং p আছে কয়টা, তিনটা আছে, মোটগুলো বিজোড় ইলেকট্রন, তাহলে sp3। সুতরাং বলতেই পারি মিথেনের সংকরণ হলো sp3। কার? মিথেনের কোন কোন মৌলটা বলতো, কেন্দ্রীয় মৌলটার, কেন্দ্রীয় মৌলটা কার্বন, কার্বনের সংকরণ কি বলতো sp3। এবার আমরা হাইড্রোজেনটা দেখবো, হাইড্রোজেন কত 1, তাহলে 1s কত 1। এবার আমরা যদি এর গঠন অঙ্কন করতে যাই, তাহলে আমরা দেখতে পাবো যে দেখো আমি এখানে আঁকাই দিই, দেখতে পাবো আমরা সরাই দিই ওদিকে, হ্যাঁ সরাই দিই। তাহলে মিথেনের বেলায় আমরা কি পাচ্ছি বলতো, মিথেনের বেলায় আমরা পাচ্ছি হচ্ছে যে চিত্র, সংকরণের চিত্র। তাহলে একটা s, তাহলে p কটা, তিনটা, একটা p, দুইটা p, তিনটা p, একটা px, একটা py, একটা pz, যার যার ইলেকট্রন আমি তাকে তাকে দিয়ে দিলাম। এবার একটা s আছে তাই না, একটা s আছে, আমি এসটাকে মাঝখানে গোল আকৃতি করলাম, এটা s, ওর ইলেকট্রন আমি দিয়ে দিলাম। তাহলে আমার এটা হলো কার্বনের কি, এটা কিন্তু এখনো সংকরণে অংশগ্রহণ করে নাই, সুতরাং এটা অসংকরিত অরবিটাল। কি অরবিটাল? অসংকরিত অরবিটাল। এবার এর সাথে হাইড্রোজেন ছিল কয়টা মিথেনে, CH4 চারটা, তাহলে 4, তাহলে যদি s অরবিটাল তাহলে আকৃতি কেমন বলো তো, গোলাকার, গোল দিয়ে দিলাম, গোল দিয়ে ওর ইলেকট্রন আমরা দিয়ে দিলাম। এবার আমরা সংকরণ দেখি, সংকরণটা করলে তাহলে একটা s তিনটা p, তাহলে মোট চারটা অরবিটাল পরস্পর মিশ্রিত হচ্ছে, তাহলে চারটা কি সংকরিত অরবিটাল তৈরি করবে। অর্থাৎ এখানে মোট চারটা কি লেগ পিস উৎপন্ন হবে। আর চারটা লেগ পিস কিভাবে হবে দেখো একটু, যেহেতু এরা তোমার sp3, সুতরাং এর আকৃতি কেমন বলতো, চতুস্তলকীয়। কেমন? চতুস্তলকীয়। এই যে চারটা লেগ পিস উৎপন্ন করলাম আমরা। এবার চারটা লেগ পিসে যেহেতু এই দেখো এখানে চারটা ইলেকট্রন ছিল না, 1 2 3 4, আমরা ওদের চারটা ইলেকট্রন দিয়ে দিলাম। এবার আমরা যা দেখলাম যে মিথেনে হাইড্রোজেন কয়টা বলতো, চারটা হাইড্রোজেন, আর হাইড্রোজেন আকৃতি গোলাকার, এই যে একটা গোল, এই যে দুইটা গোল, এই যে তিনটা গোল, এই যে কয়টা গোল বলতো, চারটা গোল। এবার আমরা দেখতে পাচ্ছি যে পরস্পর এই যে মধ্যবর্তী কোণ, পরস্পর প্রত্যেকটা থেকে প্রত্যেকটার মধ্যবর্তী কোণের মান হচ্ছে 109.5 ডিগ্রি, বা লিখতে পারবা 109.28 মিনিট। কেন এই কথা বললাম? কারণ হচ্ছে মনে রাখবা যে 60 মিনিট সমান তোমার লেখা যায় হচ্ছে 1 ডিগ্রি, যেহেতু হাফ ডে মানে 28 মিনিট প্রায় 30-এর কাছাকাছি, তার মানে 30 মানে কি 60-এর অর্ধেক, তার মানে এই জন্য 1 ডিগ্রি বদলে কত লেখা যায় বলো তো, হাফ ডিগ্রি লেখা যায়। তুমি চাইলে পরে এভাবে কিন্তু লিখতে পারবা, আশা করি আমি। এবার এটার গঠন কেমন, এটার গঠন তো ভাইয়া তোমরা সবাই জানো, টেট্রাহেড বা চতুস্তলকীয়। মেইন সমস্যাটা কোথায়? মেইন সমস্যা হলো যে আমাদের এই যে পাশে আমাদের আরেকটা যৌগের কথা বলছে, সেটা হলো অ্যামোনিয়া। তো অ্যামোনিয়াটা যে আমরা করি তাহলে কি পাবো, নাইট্রোজেন। তাহলে 1s2 2s2 2p কত বলো তো 3, অর্থাৎ 1s2
2s2 2px 2py 2pz 1 1 1। আমরা যদি একে উত্তেজিতও করি, হ্যাঁ উত্তেজিতও করি, তাও ভাইয়া মনে রাখবা এর ইলেকট্রন বিন্যাসের পরিবর্তন হবে না। প্রশ্ন কেন পরিবর্তন হবে না? কারণ দেখো এই 2p এর পরে কিন্তু আর 2d অরবিটাল কিন্তু নাই। যেহেতু 2d অরবিটাল নাই, সুতরাং ইলেকট্রন লাফ দিয়ে যাওয়ার কিন্তু আর জায়গা নাই। কার্বনের বেলা ফাঁকা ছিল তাই গেছিল, এখানে কিন্তু সবগুলা ইলেকট্রন তোমার হচ্ছে আছে কিন্তু। তো এখানেও মনে রাখবা শেষ কক্ষপথে এই যে একটা এস আর তিনটা পি মিলে সংগঠিত হবে। এই যে একটা এস আর তিনটা কি বলতো পি, sp3, সাথে আছে কি হাইড্রোজেন 1 1s 1। তো এখানে আমি দেখতে পাচ্ছি শেষ কক্ষপথে তিনটা বিজোড় ইলেকট্রন এবং একটা জোড়া ইলেকট্রন। এই জোড়া ইলেকট্রনকে বলা হয় মুক্তজোড় ইলেকট্রন। কি ইলেকট্রন? মুক্তজোড় ইলেকট্রন। তাহলে মনে রাখবা অ্যামোনিয়ার যেহেতু মুক্তজোড় ইলেকট্রন আছে, সুতরাং এই মুক্তজোড় ইলেকট্রনের কিন্তু এখানে একটা প্রভাব বিস্তার করবে। তোমরা ওই যে ভিএসপি এর তথ্য পড়ো নাই, ওখানে কিন্তু তোমরা দেখছো হয়তো যে এই জিনিসটা তোমরা হয়তো শিখছো, এই যে আগে থেকেই লোন পেয়ার অর্থাৎ মুক্তজোড় ইলেকট্রন বিকর্ষণের পরিমাণটা বেশি, লোন পেয়ার বন্ড পেয়ার অর্থাৎ মানে মুক্তজোড় এবং বন্ধন জোড়ের বিকর্ষণটা কিছুটা কম, আর বন্ধন জোড় অর্থাৎ বন্ড পেয়ার বন্ধন জোড় ইলেকট্রনের বিকর্ষণটা আরো একটু কম। এই তথ্যটা একটু জাস্ট মাথার মধ্যে রেখে দিও যে লোন পেয়ার বিকর্ষণ বেশি, লোন পেয়ার বন্ড পেয়ার বিকর্ষণে কিছুটা কম, এবং বন্ড পেয়ার বিকর্ষণ কি আরো একটু কি বলতো কম। এই জিনিসটা ব্রেনের মধ্যে রেখে দিলে তোমার পরবর্তী সিকিউ সলভ করতে গেলে বা এই ধরনের কোশ্চেন আসতে তোমার হেল্প করবে। তো চলো আমরা একটু গঠনটা দেখি। তো অ্যামোনিয়ার গঠন দেখবো, তাই না? আমরা অ্যামোনিয়ার গঠন দেখবো। তো অ্যামোনিয়ার গঠন দেখতে গেলে আমরা কি পাচ্ছি দেখো। অ্যামোনিয়াতে তাহলে ওখানে কি এই যে একটা পি অরবিটাল, দুইটা পি অরবিটাল, তিনটা পি অরবিটাল, এবং আমরা দেখলাম একটা হলো কি এস অরবিটাল। তো এদের ইলেকট্রন ছিল কিরকম? পিতে ছিল একটা, পিতে একটা অর্থাৎ px py pz একটা ছিল, আর এসে ছিল কয়টা? এসে ছিল দুইটা, আমরা দুইটা ইলেকট্রন দিয়ে দিলাম। যোগ তিনটা, অ্যামোনিয়াতে তিনটা হাইড্রোজেন না, NH3, তিনটা হাইড্রোজেন, সুতরাং 3O দিয়ে গোল দিলাম। এবার তুমি দেখো মোট একটা এস আর তিনটা পি মিলে মোট 4টা সংকরিত অরবিটাল তৈরি করবে, অর্থাৎ 4টা ক্যাটি উৎপন্ন করবে। তো এই ক্ষেত্রে একটু ঝামেলা আছে। ঝামেলাটা কি দেখবা? এই দেখো ঝামেলাটা হচ্ছে এই যে তুমি সেম একইভাবে একটা লেগ পিস দিলা, হ্যাঁ, দেওয়ার পরে এই যে দুইটা লেগ পিস দিলা, তিনটা লেগ পিস দিলা, এই যে 4টা লেগ পিস দিলা, দিছো। এবার এই যে এস এর যে দুইটা ইলেকট্রন আছে না, ওই দুইটা ইলেকট্রন তুমি উপরে রেখে দিবে, ওটা মুক্ত জোড়। আর এই যে পিতে একটা করে ছিল, এই যে একটা তুমি দিয়ে দাও। এবার একটা মজার বিষয় ফলো করো যে এখানে হাইড্রোজেন ছিল কয়টা বলো তো? 3টা। সুতরাং এই যে একটা, এই যে দুইটা, এই যে কয়টা? 3টা। এবার এদের একটা করে ইলেকট্রন ছিল, যে একটা দাও, দুইটা দাও, 3টা দাও। এবার তোমার ব্রেনের মধ্যে প্রশ্ন আসলো যে ভাইয়া আমরা এখানেই তো মিথেন অঙ্কন করলাম, এই মিথেনেরটা একটু দূরে বাট এদেরটা একটু কাছাকাছি কেন? কারণ হলো এই তত্ত্বের দিকে তাকাও। দেখো লোন পেয়ার, দেখো এই যে দুইটা ইলেকট্রন, কোনো কি হাইড্রোজেন পরমাণু আছে না, এটা হলো মুক্তজোড়। এটা কি ইলেকট্রন? এটা কিন্তু মুক্তজোড় ইলেকট্রন। সুতরাং মুক্তজোড় ইলেকট্রন, আর এই যে হাইড্রোজেন আর কার্বনের, হাইড্রোজেন এবং নাইট্রোজেনের ইলেকট্রন দুইটা মুখোমুখি অধিক্রমণের ফলে কিন্তু এখানে কিন্তু তোমার মানে ওভারল্যাপ করে এখানে কিন্তু একটা বন্ধন তৈরি করছে। সেটা কি বলতো? এখানে কিন্তু সমযোজী বন্ধন তৈরি হয়েছে একটা, আবার এখানেও একটা সমযোজী বন্ধন, এখানেও একটা কি বলতো সমযোজী বন্ধন তৈরি হয়েছে। সুতরাং দেখো পরপর 3টা সমযোজী বন্ধন তৈরি হয়েছে। এই জায়গাতে এই যে লোন পেয়ার ইলেকট্রন আর এগুলা বন্ধন তৈরি করেছে বন্ড পেয়ার, তার মানে এটা হলো এলপি, আর এই যে নিচেরটা কি বলতো বিপি। লোন পেয়ার বন্ড পেয়ার পরস্পর কি করে বলতো? বিকর্ষণ বেশি করে, কিন্তু কার চেয়ে বেশি করে? বন্ড পেয়ার তুলনায়। অর্থাৎ এইটা এবং এইটা, এই ইলেকট্রনগুলো পরস্পর যতটুকু এই বন্ধনজোড় ইলেকট্রনগুলো বিকর্ষণ করবে তার চেয়ে বেশি বিকশিত হবে কিন্তু এইখান থেকে এখানে। অর্থাৎ এটা হলো লোন পেয়ার, এটা কি বন্ড পেয়ার। তাহলে লোন পেয়ার তুলনায় বন্ড পেয়ারের বিকর্ষণটা কি হবে বলতো? বেশি হবে। আর এই বিকর্ষণের কারণে এই যে বন্ধন জোড় ইলেকট্রন, এটাও বন্ড পেয়ার, এটাও কি বন্ড পেয়ার। এই বন্ড পেয়ার এপাশে বিকর্ষণ করবে, এই বিকর্ষণের কারণে এই যে বন্ড পেয়ারগুলো চেপে যাবে, ফলে কোণের মান 109.5 ডিগ্রির বদলে কোণের মানটা কমে হয়ে যাবে হচ্ছে কত ডিগ্রি বলতো? 100 কত ডিগ্রি? 7 ডিগ্রি। অর্থাৎ এই যে বন্ড পেয়ার এদের মধ্যবর্তী কোণের মান কত বলতো? 107 ডিগ্রি। আশা করি বুঝতে পারছো।
অপরদিকে দেখো এটার সংকরণ কি, দেখো এটা আমরা অ্যামোনিয়ার সংকরণ কি বললাম বলো তো, sp3। আবার দেখো এপাশে আমাদের এই যে মিথেন করলাম, মিথেনের সংকরণটাও কি বলো তো, sp3। উভয়টাই sp3, বাট এটার বন্ধন কোণের মান 109.5 ডিগ্রি, ওটা হলো কত বলো তো 107 ডিগ্রি। এটার মূল কারণটা হচ্ছে এই যে লোন পেয়ার বন্ড পেয়ারকে বিকর্ষণ করছে, ফলে বন্ড পেয়ারের একটু কাছাকাছি চলে গেছে, ফলে কোণের মানটা কিছুটা কি গেছে বলতো, কমে গেছে। তুমি দেখাই, এটা হলো মিথেন, মনোযোগ দিয়ে সবাই, এটা কি মিথেন। দেখো এই যে আকাশি কালারটা হলো কার্বন, এই সাদাগুলো কি বলতো হাইড্রোজেন পরমাণু। তো 3D মডেল তো এগুলা, দেখো এই একটা হাইড্রোজেন পরমাণু, এই একটা পিছনে একটা আছে, দেখো এই যে। তুই দেখো প্রত্যেকটা কোণের মধ্যবর্তী কোণের মান সমান, এই যে দেখছো, তুই যেদিকে ধরো, তুই যে মৌল ধরো না কেন, যেটা তুমি ধরো, দেখো ওই অনুযায়ী দেখো প্রত্যেকটার কোণের মান, দেখো এখান থেকে এটা সমান, এখান থেকে এটা সমান, এখান থেকে এটা সমান, আবার এদিকে ধরলে প্রথমে এখান থেকে এটা সমান, এখান থেকে এটা সমান, প্রত্যেকটা কোণের মধ্যবর্তী কোণের মান সমান বন্ধনগুলোর। সুতরাং আমি বলতেই পারি যে 109 পয়েন্ট কত বলতো 28 মিনিট। এবার এর বেলায় দেখো, দেখো এই যে নীলটা হলো নাইট্রোজেন, আর এই যে তিনটাই কোনায় কি বলতো হাইড্রোজেন, একটা দুইটা তিনটা, এই যে হাইড্রোজেন। এবার মাথার উপরে কিছু নাই, তার মানে এখানে কি মুক্তজোড় ইলেকট্রন ছিল, এদের মুক্তজোড় ইলেকট্রন বিকর্ষণ করার কারণে কোণের মানটা কমে, এই দুইটার মধ্যে কোণের মানটা কমে, এরা কিন্তু 109.5 আর নাই, এরা কমে কত হয়ে গেছে বলতো 107 হয়ে গেছে। এই যে তার মানে এরা সংকরণ sp3, এটা সংকরণ sp3, বাট ঘটনা কি ঘটছে যে এর বেলায় কোণের মানটা কমে নাই, বাট এর বেলায় মুক্তজোড় ইলেকট্রনের কারণে লোন পেয়ার ইফেক্টের কারণে কোণের মানটা কমে 107 হয়ে গেছে। এজন্য বলছে এটা যেমন থাকবে এর সাথে কিছুটা কি বলবে কমে যাবে বন্ধন কোণের মানটা। এই কোশ্চেনটাই করেছিল, এটা বোর্ড পরীক্ষা বারবারই আসে। হ্যাঁ, আশা করি তোমাদের এই টপিক ক্লিয়ার হয়ে গেছে। আমরা আবারও আগের জায়গায় ফিরে যাই। দেখো এর পরবর্তী জিনিসটা কি, এর পরবর্তী জিনিসটা একটু ফলো করো। পরবর্তী কোশ্চেন এখানে দেখো এই যে বিভিন্ন ব্যাখ্যা দিয়ে রাখছে কার কিরকম, তোমরা রিডিং করে নিও। হ্যাঁ, 3 নম্বর কোশ্চেনে আসি আমরা। 3 নম্বরে কি বলছে, 3 নম্বরে বলছে এগুলো কতবার আসছে যেটা এইমাত্র করাইলাম, DL4 মাইনাস যৌগে কি কি বন্ধন আছে ব্যাখ্যা করো। DL4 মাইনাস, ডিটা কি, ডিটা হচ্ছে বোরন, DL, এলটা কই, এলটা হচ্ছে কি তোমার হচ্ছে DL4, তাই না, DL4 নাকি L4 যোগে DL4, এখানে কোশ্চেনটা এখানে মিস করছে, এখানে মূলত DI4 হবে। হ্যাঁ, DI4, কারণ এই যে এটা তুলতে মিস করছিল 2, এটা মূলত ফ্লোরিন। হ্যাঁ, এটা মূলত ফ্লোরিন, আই মানে আই হবে, তার মানে কি BF4 মাইনাস, এই যোগের কথা বলছে। এখানে কি কি বন্ধন বিদ্যমান, অনেকবার বোর্ড পরীক্ষাতেই আসছে এটা। চলো আমরা এটা দেখে নেই। 3 নাম্বারটা, 2 নম্বর শেষ হয়ে গেছে আমাদের, 3 নাম্বারটা এই যে দেখছো, এটা মূলত আই, দেখছো বললাম না আই, এটা মূলত আই হবে। তার মানে DI4 এই যৌগে কি কি বন্ধন আছে তোমার কাছে কোশ্চেনে চাইছে, একদম সহজ একটা বিষয়, ফলো করো। আমরা এই DI4 বলতে কি বুঝলাম, আমরা বুঝলাম হচ্ছে BF4। তো BF4 মাইনাস মানে কি, এটাকে বাংলায় আমরা কি পাই বলতো, BF3 পাই, আর কি পাই F মাইনাস পাই, তাই না, F মাইনাস পাই। তো বিষয় হলো BF3, দেখো বোরন, আমি যদি বোরনের ইলেকট্রন বিন্যাসটা করি তুমি দেখতে পাচ্ছ যে 1s2 2s2 টুপি কত বলতো, টুপি কত 1, তার মানে তার শেষ শক্তি স্তরে মোট ইলেকট্রন কয়টা, 3টা। তাহলে এই বোরনকে যদি আমি একটু উত্তেজিত করি, তাহলে 1s2 2s 2px 2py 2pk z, তার মানে একটা আর এটা লাভ যাটা চলে গেলে কটা, শেষ কক্ষপথে 3টা বিজোড় ইলেকট্রন হলো। 3টা বিজোড় ইলেকট্রন হইলে পরে বোরন তার 1টা 2টা 3টা ইলেকট্রন দিল, তারা শেয়ার করবে কিন্তু। আর ফ্লোরিন কয়টা, ফ্লোরিনের বিন্যাসটা কেমন, ফ্লোরিন F 1s2 2s2 2p কত 5, 2p 5 মানে কি 2px2 2py2 2pz কত 1, তার মানে এর শেষ কক্ষপথে বিজোড় ইলেকট্রন একটা। আর দেখো এই 2 শেষ কক্ষপথে দেখো 1 জোড়া 2 জোড়া 3 জোড়া, মোট মুক্তজোড় কিন্তু মুক্তজোড়া ইলেকট্রন আছে কয়টা, 3টা, এই যে 1 2 3, যে মুক্ত জোড়া বলছি 3। এবার ফলো করো এখানে, তাহলে ফ্লোরিনে
এই ফ্লোরিনের শেষে একটা বিজোড় ইলেকট্রন না, তাহলে এই যে এক ফ্লোরিন তার বিজোড় ইলেকট্রন, এই যে ফ্লোরিন তার বিজোড় ইলেকট্রন, এই যে ফ্লোরিন তার বিজোড় ইলেকট্রন, তার মানে BF3 গঠন আমরা শেষ হয়ে গেল। এবার আমি দেখতে পাচ্ছি যে বোরনের শেষে মোট ইলেকট্রন 2 2 4 আর 2 6, যেহেতু শেয়ার করছে সমযোজী বন্ধন, সুতরাং এই 6টা ইলেকট্রন হয়েছে। যেহেতু 6টা ইলেকট্রন, আমরা সবাই জানি কোনো মৌলের চারিদিকে যদি 8টা ইলেকট্রন হয় তাহলে বলা হয় অষ্টক পূর্ণ, 8টার কম হলে বলা হয় অষ্টক সংকোচন, 8টার বেশি হলে বলা হয় অষ্টক সম্প্রসারণ। যেহেতু 8টার কম ইলেকট্রন বোরনের চারিদিকে, সুতরাং বলাই যায় এই বোরনটা এখানে অষ্টক কি বলতো সংকোচন হয়েছে। বাট ফ্লোরিনের দেখো এই যে মুক্তজোড় ইলেকট্রন আছে না, এই যে 1 2 3 4 5 6, এই যে 1 2 3 4 5 6, এই যে 1 2 3 4 5 6। সুতরাং দেখো এবার ফ্লোরিনের দিকে তাকাও, 2 2 4 2 6 আর 2 কত 8টা, অলরেডি ফ্লোরিন অষ্টক পূরণ হয়ে গেছে। বাট বোরনের কিন্তু অষ্টক পূরণ হয় নাই। তাই বোরন কি করে, বোরন যুক্ত হয় কার সাথে, ফ্লোরিনের সাথে, আরেকটা ফ্লোরিনের সাথে F-। এবার ফ্লোরিনের লাস্টে কি মুক্তজোড় ইলেকট্রন আছে না, কিন্তু বোরনের কিন্তু দেখো শেয়ার করার মতো আর কোনো ইলেকট্রন কিন্তু নাই। তাই কি হয়, এই বোরন এই ফ্লোরিনটা তার যে মুক্তজোড় ইলেকট্রন আছে ওইটা ঠেলে দেয় কার দিকে বলতো, বোরনের দিকে। তোমরা সবাই জানো যে একই মৌল, মনে রাখবা, ধরো A আর B দুইটা মৌল, এন্ড এই মৌলের ইলেকট্রন আছে, বি মৌলের কোনো ইলেকট্রন শেয়ার করার মতো নাই, তখন একটা মৌল যখন অন্য মৌলের দিকে ইলেকট্রন ঠেলে দেয়, ঠেলে দিয়ে বন্ধন তৈরি করে, ওই বন্ধনকে বলা হয় হচ্ছে সন্নিবেশ সমযোজী বন্ধন। কি বন্ধন, সন্নিবেশ সমযোজী বন্ধন। তো এই ফ্লোরিনটা তার মুক্তজোড় ইলেকট্রনটাকে এই বোরনের দিকে ঠেলে দিয়ে তারা সন্নিবেশ বন্ধনে কি হবে বলতো, আবদ্ধ হবে। তাহলে সন্নিবেশ বন্ধনে কি হলো বলতো, এই যে F- এদিকে ইলেকট্রন ঠেলে দিয়ে সন্নিবেশ বন্ধনে কি হইলো, আবদ্ধ হইলো। যার ফলে এই যে দুইটি ইলেকট্রন যখন এখানে আসলো, তখন দেখো এই বোরনের চারিদিকে ইলেকট্রনের সংখ্যা কিন্তু 2 2 4 আর 2 6 2 8টা হয়ে গেছে। সুতরাং আমি বলতেই পারি যে বোরনের শেষে যেহেতু 8টা ইলেকট্রন, সুতরাং বোরন অষ্টক পূর্ণ হয়ে গেছে। তাই এই BF4- কেন গঠন করে, এতে করে বোরনের অষ্টক পূরণ হয়। আমরা তো বুঝতে পারছো, এই হলো এখানে কাহিনী। তাহলে আমি এখানে বুঝতে পারলাম এখানে বলছিল কয় ধরনের বন্ধন বিদ্যমান, ভাইয়া 2 ধরনের বন্ধন বিদ্যমান। কি কি, এই যে ফ্লোরিন আর এই বোরন এদের মধ্যে সমযোজী বন্ধন বিদ্যমান, আর ফ্লোরিন আয়ন এবং বোরনের মধ্যে সন্নিবেশ সমযোজী বন্ধন বিদ্যমান। সন্নিবেশ সমযোজী বন্ধনকে তীর চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়, মনে রাখবা, কি তীর চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। যে দেয় সেখান থেকে যার দিকে দিচ্ছে তার দিকে তীর চিহ্ন দিয়ে দিবা, কাজ শেষ। এখানে সুন্দর করে ব্যাখ্যা করা আছে, তোমার ব্যাখ্যাটা রিডিং করে নিও। এসব গঠন অঙ্কন করা লাগে না পরীক্ষার হলে। হ্যাঁ, এখানে বোরনের যে সংকলন চিত্র দিয়েছে, তুমি এগুলো অঙ্কন করলেও হবে, না করলেও হবে, এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। আমি যে ব্যাখ্যাটা দিলাম, আমি ব্যাখ্যাটা খালি সুন্দর করে লিখে দিয়ে আসলেই কাজ শেষ। এবার চলে আসো পরের কোশ্চেনটা। পরের কোশ্চেনটা কি বলছে, এল এর হাইড্রাইডের আকৃতি অরবিটাল সংকরণ প্রক্রিয়ার ব্যাখ্যা করো। এক কথা, এল এর হাইড্রাইড, এলটা হচ্ছে এখানে অক্সিজেন। তো অক্সিজেনের হাইড্রাইড মানে কি, অক্সিজেনের সাথে হাইড্রোজেন যুক্ত করব, তো হাইড্রোজেন আর অক্সিজেন মিলে কি তৈরি করে, পানি তৈরি করে। আমাদের কাছে কিন্তু দেখো পানির গঠনটাও আছে। এটা কিন্তু আমি বিদেশ থেকে তোমার হচ্ছে অর্ডার করে নিয়ে আসছিলাম। আমার ভাইয়া আছে বিদেশে, ভাইয়া হচ্ছে আমাকে 1 বক্স পাঠিয়ে দিছিল। ওখানে প্রায় 500-র মতো এরকম ছোট ছোট গুটিকা ছিল। হ্যাঁ, ওইগুলো দিয়ে মানে শত শত তুমি বিভিন্ন মলিকিউল তৈরি করতে পারবা। বিভিন্ন সংকরণ থেকে শুরু করে বিভিন্ন মলিকিউল 3D অরবিটাল তৈরি করা যায়, বুঝছো। আমার কাছে আরো অনেক আছে, আরো অনেকগুলো আছে। আমি অনেকগুলো তোমার হচ্ছে যৌগ আমি বানায় রাখছিলাম, কারণ এই যৌগগুলো বানায় রাখলে বা কম্পাউন্ডগুলো বানায় রাখলে পড়ানোর সময় অনেক হেল্প হয়। যেগুলো আমাদের লাগবে ইন্টারমিডিয়েট, আমি এগুলো বানায় রাখছিলাম। আচ্ছা, তো আমাদের এর কথা বলছিল অক্সিজেনের হাইড্রাইড, তার মানে কি পানি। তো একদম সহজ, চলো আমরা একটু ব্যাখ্যা চলে যায়। হ্যাঁ, এখানে ওরা যে ব্যাখ্যা দিয়েছে দিজ্ঞা, এই যে এখানে পানির কথা বলছে, এই যে পানির সংকরণ। তো পানির সংকরণ করার আগে আমরা চলে যাবো হচ্ছে আমাদের আবার আগের জায়গাতে, আমরা বোর্ডে করি এটা। হ্যাঁ, ভালো হবে। পানি, ভাইয়া পানি দেখো তো H2O, এখানে কেন্দ্রীয় মৌলকে, কেন্দ্রীয় মৌল হলো অক্সিজেন। তো সংকরণের নিয়মই কি, কেন্দ্রীয় মৌলকে আগে তোমার হচ্ছে স্বাভাবিক ইলেকট্রন বিন্যাস করতে হবে 8, তাহলে 1s2 2s2 2p কত 4, 1s2 2s2 2px 2py 2p কি z 2 1 1। এবার তুমি যদি এই অক্সিজেনকে উত্তেজিত করো, যদি অক্সিজেনকে উত্তেজিত করো, দেখো কোনো প্রকার কোনো চেঞ্জ হবে না নাইট্রোজেনের মতোই। কেন চেঞ্জ হবে না, কারণ চেঞ্জ হবে কেমনে, কারণ 2p এর পরে কি 2d সম্ভব, আর সম্ভব না, সুতরাং আর চেঞ্জ করা কি পসিবল হবে না। তাই এই যে শেষ কক্ষপথে যে ইলেকট্রনগুলো আছে এইগুলো নিয়েই শেষ সংকরণে অংশগ্রহণ করবে। একটা এস আর কয়টা পি বলতো, 3টা পি, তার মানে কি sp কি বলতো 3। এবার এর সাথে কি আছে, হাইড্রোজেন আছে। তো হাইড্রোজেনকে আমরা ইলেকট্রন বিন্যাস করি 1s কত 1। এবার আমার এখানে একটা ঝামেলা পাকবে,
এই ঝামেলাটা পাকানোর জন্য এই কোশ্চেনটা বারবার আসে। সেটা হলো এই যে দেখো শেষ কক্ষপথে বিজোড় ইলেকট্রন ছাড়াও দেখো জোড়া ইলেকট্রন আছে, তাহলে অবশ্যই গেলে লোন পেয়ার ইলেকট্রন মানে মুক্তজোড় ইলেকট্রন। আর মুক্তজোড় ইলেকট্রন যখনই থাকবে তখনই একটা সমস্যা হবে কি, ওই যে তোমার হচ্ছে লোন পেয়ারকে বিকশন করবে, লোন পেয়ার বন্ড পেয়ারকে বিকশন করবে, বন্ড পেয়ার বন্ড পেয়ারকে বিকশন করবে। ওই যে একটা থিওরি, ওই থিওরিটি আমাদের এখানে কাজে লাগবে। তো চলো আমরা অঙ্কন করি চিত্রটা। দেখো তাহলে আমাদের সংকরণের চিত্র, তাহলে একটা এস আর তিনটা পি, তাহলে সেম একদম আগের মতো হয়ে যায়, একটা পি, দুইটা পি, তিনটা পি। এটা ছোট বড় হচ্ছে তোমরা পরীক্ষার সময় একদম সোজা করে লিখো। হ্যাঁ, একটা এস, আমি দেখতে পাইলাম একটু আগে যে পিতে একটা ইলেকট্রন, ওয়াইতেও একটা, পি ওয়াইতে একটা ইলেকট্রন, বাট তোমার পিজেডে ইলেকট্রন আছে তোমার, সরি পিএক্সে দুইটা ইলেকট্রন, তাহলে পিএক্সে যে একটা ইলেকট্রন, এতে দুইটা ইলেকট্রন, পি ওয়াই এবং পিজেডে একটা একটা ইলেকট্রন, আবার এসেও কটা ইলেকট্রন বলতো, দুইটা ইলেকট্রন। এরা গেল কার বেলায় বলতো, এরা গেছে অক্সিজেনের বেলায়। তাহলে এটা অক্সিজেনের অসংকরিত অরবিটাল, এটা কিন্তু সংকরণ এখনো হয় নাই, মিক্সার কেবল হচ্ছে। যোগ হাইড্রোজেন আছে কয়টা পানিতে, দুইটা হাইড্রোজেন, তাহলে টু, তো এসের আকৃতি তোমার কেমন বলতো, গোলাকার দিয়ে রাখলাম। এবার নিচের দিকে চলে আসি। এবার মজার বিষয় হলো যেহেতু চারটা তোমার অসংকরিত অরবিটাল পরস্পর মিলিত হয়ে সংকরণ হবে, সুতরাং এই জায়গাতে তোমার মনে রাখবা যে এই জায়গাতে সংকরণ হতে বসলে পরে আমার চারটা কি বলতো সংকরিত অরবিটাল তৈরি হবে। চারটা অরবিটাল মিক্সার হলে সমশক্তি সম্পন্ন চারটা অরবিটাল তৈরি হবে। তো এইটার বেলায় এই সংকরিত অরবিটালগুলো আমি বলছি খাটির মতো দেখতে, বা আমি বলছি তোমার হচ্ছে লেগ পিসের মতো দেখতে, তো লেগ পিস অঙ্কন করবা, কিন্তু আঁকানোর সময় সাবধান, কারণ এখানে মুক্তজোড় আছে। মনে রাখবা এখানে কি ঘটনা ঘটে, দেখো আঁকাবা কিভাবে, এই যে এই যে এই যে এই যে এই যে দেখো যে জোড়ায় জোড়া ইলেকট্রন ছিল না, এই যে এক জোড়া, এই যে দিয়ে দাও। এবার এদের কি ছিল বলো তো, এই যে একটা একটা, এই যে বিজোড় ছিল একটা একটা, তোমার হচ্ছে পিজেড এবং পি ওয়াইতে দিয়ে দিলাম আমরা। এবার এর সাথে পানি হাইড্রোজেন কয়টা, দুইটা, তাহলে হাইড্রোজেন অঙ্কন করে দাও, এই যে একটা, এই যে এই একটা। এখন তোমার ব্রেনে প্রশ্ন, ভাইয়া এরকম হলো কেন? দেখো এটা কি পেয়ার, লোন পেয়ার, এটা কি পেয়ার, লোন পেয়ার, এটা কি পেয়ার, বন্ড পেয়ার, এটা কি পেয়ার, বন্ড পেয়ার। তো লোন পেয়ার আমার কিন্তু বিকর্ষণের পরিমাণটা কি বলতো বেশি ছিল, মনে আছে না, যে এলপি 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 বিপি বিপি বিপি। লোন পেয়ার বিকর্ষণটা কিন্তু বেশি, যার ফলে এদের মধ্যবর্তী দূরত্ব অনেক বেড়ে গেছে, বিকর্ষণ বেশি। আর লোন পেয়ার বন্ড পেয়ার, এদের লোন পেয়ারের সাথে বন্ড পেয়ার, লোন পেয়ারের সাথে বন্ড পেয়ার, এদের দেখো দূরত্বটা কিছুটা কি বলতো কম, অর্থাৎ এদের মধ্যে বিকর্ষণটা কিছুটা কম হয়েছে। আর এই যে বন্ড পেয়ার দেখো সবচেয়ে কম বিকর্ষণ, এই যে সবচেয়ে কি কম বিকর্ষণ। তো যদি sp3 সংকরায়ন, তাহলে এদের তোমার হচ্ছে এই সংকরায়নে তোমরা সবাই জানো যে কোণের মানটা তোমার হওয়ার কথা কত বলো তো, 109.5 ডিগ্রি। কিন্তু এই যে মুক্তজোড় ইলেকট্রনের কারণে, এই দুই জোড়া মুক্তজোড় ইলেকট্রনের কারণে এটা কমে কত হয়ে যায় বলো তো, 104.5 ডিগ্রি। এই তিনটা যৌগ একটু মনোযোগ দিও, তিনটা যৌগের বেলায় ধরো মিথেন, এটা অনেক বেশি এসে এগুলো, হ্যাঁ, মিথেন, অ্যামোনিয়া আর হলো পানি। মিথেনে কোনো মুক্তজোড় নাই, অ্যামোনিয়াতে নাইট্রোজেন এক জোড়া মুক্তজোড়, আর ইয়েতে কয় জোড়া বলো তো, দুই জোড়া। তো এর বেলায় একটা মজার বিষয় ফলো করে দেখো যে তোমার হচ্ছে এর কোণের মান যদি 109.5 হয়, এক জোড়া মুক্তজোড়ের জন্য 2.5 ডিগ্রি কমে গেছে, তাহলে 100 কত হবে 7। দুই জোড়া মুক্তজোড়ের জন্য কি হবে বলতো, 2.5 ডিগ্রি কমবে, সুতরাং 104 পয়েন্ট কত বলতো 5। এই তিনটা ভাবে একটু মনে রাখো যে এক জোড়ার জন্য কি বলতো 2.5 ডিগ্রি করে হ্রাস পায়, কিন্তু সবসময় যে 2.5 ডিগ্রি হ্রাস পাবে এমন না। নিচের দিকে আমরা ব্যাখ্যায় কিন্তু H2S বা আদার্স যেগুলো করবো মানে অনেক বেশি হ্রাস পাবে কিন্তু আমরা দেখবো। তবে এই তিনটার বেলায় যে প্রতি এক জোড়া করে মুক্তজোড় ইলেকট্রন বাড়ার কারণে মানে কোণের মানটা, বন্ধন কোণের মানটা 2.5 ডিগ্রি কি পায় বলতো, হ্রাস পায়। এবার আসি আমরা, এবার প্রশ্ন হলো যে ভাইয়া কোণের মান কোনটা হবে? কোণের মান মনে রাখবে যে বন্ধন জোন, এই যে এটা কিন্তু বিপি, হ্যাঁ এটা বিপি হবে, লোন পেয়ার লিখে ফেলছি বিপি, যে বিপি যেটা বন্ড পেয়ার বলতে বন্ধন জোড় বোঝাচ্ছে। বন্ধন জোড়ের মধ্যবর্তী কোণের মান কত, 100 কত বলো তো তোমার 4 পয়েন্ট কত ডিগ্রি, 5 ডিগ্রি। কেন? এই দেখো এই যে এটা কি অক্সিজেন, এটা কি হাইড্রোজেন, এটাও কি হাইড্রোজেন। তাহলে এই অক্সিজেনের উপরে মুক্তজোড় থাকার কারণে এই এখানকার বন্ড পেয়ারের ইলেকট্রনটাকে বিকর্ষণ করছে, ফলে এই কোণের মানটা কি বলতো, এই দূরে কিন্তু কাছাকাছি চলে আসছে, ফলে কোণের মানটা কি গেছে বলতো, কমে গেছে। কোণের মানটা কি গেছে, কমে গেছে। কমে কত হয়ে গেছে তোমার 104.5 ডিগ্রি হয়ে গেছে।
এই তো এই ব্যাখ্যাটা এখানে আমাদের চাইছিল। আশা করি তোমাদের পানি দিয়ে যদি কোনো কোশ্চেন হয় পারবা আশা করি। এই চিত্র আঁকানোর সময় সাবধান, চিত্রটা কিন্তু ভুল আঁকায়ও না। আমি কিন্তু অ্যামোনিয়া, পানি, মিথেন তিনটাই দেখাই দিয়েছি। হ্যাঁ, এর বাইরে কিন্তু প্রশ্ন হওয়ার সম্ভাবনা খুবই কিন্তু কম। এগুলো দিয়েই বারবার প্রশ্ন হয়, মাথায় রেখো। দেখো এবার আমরা পরবর্তী কোশ্চেনে ঢুকি। এই যে আবারও সেম উদ্দীপক দিয়ে আবারও আমাদের তিনটা বা চারটা কোশ্চেন দেওয়া আছে। এখানে কি বলছে, উদ্দীপকের Ga3 অপেক্ষা Xa3 এর বন্ধন কোণ ছোট কেন ব্যাখ্যা করো। Ga3 Xa3, তাহলে Ga3টা কি দেখি, আমরা দেখে আসি একটু। জি তার মানে কি নাইট্রোজেন, আর এ মানে কি হাইড্রোজেন, তার মানে NH3 অ্যামোনিয়ার কথা বলছে। তাহলে Ga3 হলো NH3, আর Xa3 মানে কি, এক্সট্রা 3 নাম্বার, তার মানে কি 1s2 2s2 2p6 3s2 3p5, মানে এটা হলো P, তার মানে কি PH3। X হলো ফসফরাস আর এ হলো কি হাইড্রোজেন, তার মানে কি PH3। অর্থাৎ তোমাকে বলছে যে অ্যামোনিয়া এবং PH3 এই দুইটার মধ্যে তোমার মানে বন্ধন কোনটা ছোট, অর্থাৎ Ga3 চাইতে Xa3 মানে কি বলতো, Xa3 বলতে বোঝাচ্ছিল PH3, এইটার বন্ধন কোণের মানটা ছোট কেন, আর এই অ্যামোনিয়ার বন্ধন কোণের মানটা বড় কেন। তো চলো আমরা এই এখানকার ব্যাখ্যা না দেখে আমরা আবারও ওই বোর্ডে চলে যাই, মনোযোগ দিও। আমরা যদি আবারও বোর্ডে চলে যাই, আমি কিন্তু আর অঙ্কন করবো না, হ্যাঁ আমি জাস্ট তোমাকে দেখাবো একটু এই বিষয়টা। সেটা হলো কি যে অ্যামোনিয়া, ধরো অ্যামোনিয়া, এই যে নাইট্রোজেন ধরো, এর সাথে তিনটা কি আছে হাইড্রোজেন আছে, খুবই কেয়ারফুল। ধরো PH3, এর শেষেও কি আছে, এই যে ধরো তিনটা কি আছে হাইড্রোজেন আছে, তাহলে একটা হলো PH3, একটা হলো অ্যামোনিয়া। আমরা দেখতে পাচ্ছি যে ইলেকট্রন বিন্যাস করে তুমি দেখবা নাইট্রোজেনের একটা জোড়া মুক্ত জোড় ইলেকট্রন, এরও এক জোড়া মুক্ত জোড় ইলেকট্রন। সুতরাং এই দুইটার বেলায় আমাকে বলছে যে বন্ধন করার পরিমাণটা কেন কম বেশি। এটাও sp3 সংকরায়ন, এটাও তুমি দেখবা sp3 সংকরায়ন, দুইটার সংকরায়নই sp3, এটাও দেখো sp3, এটারও মুক্ত জোড় ইলেকট্রন এক জোড়া, এরও মুক্ত জোড় ইলেকট্রন এক জোড়া, বাট কোণের মানটা এইটার বেলায় কেমন আর এইটার বেলায় কেমন, কোনটার বেশি আর কোনটার কম, আমাকে এই কোশ্চেনটা করছে। তো চলো আমরা একটু কাইন্ডলি কোশ্চেনটা দেখে ফেলি। ভাইয়া এরকম মানে কোনো প্রশ্ন দিয়ে আসে যে সংকরায়ন সেম বাট তোমাকে বলছে যে বন্ধন কোণের মান কম বেশি কেন, তাহলে সেক্ষেত্রে তোমাকে ব্যাখ্যায় আসতে হবে হচ্ছে ওই কেন্দ্রীয় মৌলের তড়িৎ ঋণাত্মকতা দিয়ে। অর্থাৎ দেখো এই নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার মান কিন্তু 3, আর ফসফরাসের তড়িৎ ঋণাত্মকতার মান কিন্তু 2.1। আমরা জানি হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার মান 2.1, আবার হাইড্রোজেনের মানটা কত 2.1। তো দেখো নাইট্রোজেন এখানে একটা ইলেকট্রন দিছে, হাইড্রোজেন একটা দিছে, নাইট্রোজেন একটা হাইড্রোজেন একটা পরস্পর দিছে। এখানেও ভাইয়া সেম ভাবে ফসফরাস একটা হাইড্রোজেন একটা, তিনজন মিলে দিছে। এবার একটা মজার বিষয় ফলো করে দেখো, আমি এখানে আরেকটু একটা বিষয় আমি একটু সুন্দর করে আঁকায় দিই। সেটা হচ্ছে যে দেখো একটু কেন এই কাজ করলাম, একটু মনোযোগ দিয়ে বুঝতে পারবা, এটা বুঝলেই ক্লাস শেষ। তোমরা সবাই জানো যে যেহেতু নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা মানে ইলেকট্রোনেগেটিভিটির মান 3 আর হাইড্রোজেন 2.1, সুতরাং বলাই যায় যে যার তড়িৎ ঋণাত্মকতার মান বেশি সমদ্বিতীয় বন্ধনের শেয়ারকৃত ইলেকট্রন সে নিজের দিকে কি টান দিবে, যার ফলে এই যে এই তিনটা হাইড্রোজেনের সাথে যে ইলেকট্রনগুলো শেয়ার করছিল সবগুলো ইলেকট্রন টেনে এই নাইট্রোজেন তার নিজের কাছে নিয়ে যাবে। ফলে কি ঘটনা ঘটবে, ফলে এই যে শেয়ারকৃত ইলেকট্রন এই এক জোড়া, দুই জোড়া, তিন জোড়া, এরা পরস্পর কাছাকাছি চলে আসলো। দেখো কাছাকাছি আসলে দেখো তো ইলেকট্রন দুইটাই নেগেটিভ চার্জ পরস্পরের কি করে, বিকর্ষণ করে। যার ফলে এরা যখন পরস্পর বিকর্ষণ করবে তখন এই যে কোণের মানগুলো, মধ্যবর্তী কোণের মানগুলো এরা পরস্পর বিকর্ষণ করলে এই কোণের মানগুলো কি ছাড়ায় যাবে, অর্থাৎ এগুলা কি মানে তোমার হচ্ছে প্রসারিত হবে, ফলে এই দিকে চলে যাবে, ফলে মধ্যবর্তী কোণের মানটা কি বেশি হবে। অপরদিকে এটাও sp3 সংকরায়ন, এরও এক জোড়া মুক্ত জোড় ইলেকট্রন আছে, বাট এইটার তড়িৎ ঋণাত্মকতা 2.1, এটার তড়িৎ ঋণাত্মকতা 2.1। তড়িৎ ঋণাত্মকতা সমান হওয়ার কারণে এই কেন্দ্রীয় মূল ফসফরাস কিন্তু শেয়ারকৃত ইলেকট্রনকে ওইভাবে টানতে পারবে না, কারণ তড়িৎ ঋণাত্মকতার মান কিন্তু সমান, দুজনের পাওয়ার ক্ষমতা সমান।
ফলে ফলে এই ইলেকট্রন শেয়ারকৃত ইলেকট্রনগুলো ওই কেন্দ্রীয় মৌল ফসফরাসের দিকেও যেতে পারবে না, ওরা দূরে দূরে অবস্থান করবে। ফলে এদের মধ্যবর্তী দূরত্ব বেশি থাকবে জন্য এরা পরস্পর আর বিকর্ষণ করবে না। ফলে বিকর্ষণ যদি না করে তাহলে পরে ওদের মধ্যবর্তী কোণ কি, কোণের মানটা কি বাড়বে না। তাই বলাই যায় অ্যামোনিয়ার মধ্যবর্তী কোণের মানটা বেশি হবে, আর ফসফরাসটা কি বলতো, মানে PH3 এর বেলায় কি হবে বলতো, কিছুটা কি যাবে বলতো, কমে যাবে। কম বলতে স্বাভাবিক থাকবে এরকম। বুঝছি নাকি বুঝি নাই? বুঝছো কি কেন এটার কোণের মান 107 আর এটার কোণের মান কেন তোমার হচ্ছে 107-এর চাইতে কম? আশা করি বুঝতে পারছো। এটা বেশি হওয়ার কারণটা হলো যে এদের মধ্যবর্তী এই মুক্তজোড় ইলেকট্রন পরস্পর কি করে বিকর্ষণ করবে, ফলে এটা কি বলতো, ছাড়াই যাবে। আশা করি বুঝতে পারছো। এবার আমরা যদি আবারও ওই জায়গায় প্রবেশ করি, তো এই উত্তরে দেখাই আমি। হ্যাঁ, এই যে যেমন দেখো এখানে ওরা দুইটা মৌল দিয়ে দেখাইছে, মানে দুইটা বন্ধন দিয়ে, এদের কোণের মান 107.5, আসলে মূলত 107 হবে। হ্যাঁ, এর মূলত 107। আর ইয়ের বেলায় কি বলে, PH3 বেলায় কত বলতো, 93 ডিগ্রি। কোনো কোনো বই লেখা আছে 94 ডিগ্রি। তোমার যেটা হচ্ছে তুমি দিও 94 বা 93, এক বই এক একটা দেওয়া। কোণের মানটা কোনো বই 107.5 দেওয়া, কোনো বইতে 107 দেওয়া, তবে 107 হলে অ্যাপ্রোপ্রিয়েট, মাথায় রাখবা। তো এই যে দুইটা, এর পিছনে মূল কারণটা কি, এটা কম কেন? কারণ এইটার তড়িৎ-ঋণাত্মকতা এবং এইটার তড়িৎ-ঋণার মধ্যে তফাৎ, আর কোনো কিছুই না, আর কোনো কিছুই না। এই নাইট্রোজেনের তড়িৎ-ঋণাত্মক মান বেশি হওয়ার জন্য ইলেকট্রন টেনে কাছাকাছি নিয়ে যায়, ফলে ইলেকট্রন পরস্পর বিকর্ষণ করে। এইটার বন্ধন ইলেকট্রন এটার বন্ধন ইলেকট্রন পরস্পর বিকর্ষণ করে, ফলে ছাড়ায় যায়, ফলে কোণের মানটা বেড়ে যায়। আর ফসফরাস ইলেকট্রন টেনে ওদিকে নিতে পারে না, কারণ তড়িৎ-ঋণাত্মক মান হাইড্রোজেন এবং ফসফরাসের সমান। সুতরাং এরা কাছাকাছি টেনে নিতেও পারবে না, ফলে তোমার কি হবে বলো তো, নিতে পারবে না, ফলে কি হবে, এরা পরস্পর বিকর্ষণ তেমন করতে পারবে না, ফলে কোণের মানটা কি বলো তো, কমই থেকে যাবে, বাড়বে না। আশা করি তোমাদের এই কোশ্চেনটা ক্লিয়ার হয়ে গেছে। তবে ব্যাখ্যা পড়ে নিও। হ্যাঁ, ব্যাখ্যা আছে, লেখা আছে, পড়ে নিও। L2L এবং A2L এবং A3L+, এটা কি, হাইড্রোজেন। এলটা কি, এলটা হচ্ছে অক্সিজেন। তার মানে কি, তোমার H2O পানি, তাহলে H3O+, মানে হাইড্রোনিয়াম আয়ন। এর গঠন কি একই? সংকরণের সাহায্যে বিশ্লেষণ করো। আমি পানির গঠন অলরেডি আঁকাইছি, তাহলে এটার তো আর আঁকানোর কোনো প্রয়োজন নাই। আমি একটু দেখাই তোমাদেরকে, জাস্ট দেখাই। এই যে আমি একটু আগে কিন্তু পানির গঠন দেখে অঙ্কন করছিলাম। পানিটা কই আঁকাইছিলাম, এই যে পানির গঠন, এই যে H2O। অলরেডি দেখো আমরা কোণের মান কত পাইছিলাম বলতো, 4.5 ডিগ্রি পাইছিলাম। এবার তোমাকে বলছে যে পানি যদি এরকম হয় তাহলে পরে হাইড্রোনিয়াম আয়ন H3O+ কেমন হবে। এটা মজার বিষয়, ফলো করো। দেখো পানিতে মুক্তজোড় ইলেকট্রন কতগুলা, এই যে এক জোড়া, এই এক জোড়া। কিন্তু হাইড্রোনিয়াম আয়নের বেলায় কি ঘটনা বুঝছো, হাইড্রোনিয়াম আয়নে হচ্ছে পানি যোগ H+। দেখো H+ কিন্তু কোনো ইলেকট্রন থাকে না, যার ফলে কি হয়, এই অক্সিজেনটা তার মুক্তজোড় ইলেকট্রনটাকে ওর দিকে ঠেলে দেয়, ঠেলে দিয়ে তারা কিন্তু বন্ধন তৈরি করে, যার ফলে এটা কিন্তু সন্নিবেশ বন্ধনে আবদ্ধ হয়। ফলে তারা এই দুটো যুক্ত হয়ে H3O+ তৈরি করে। দেখো তো, যখন এক জোড়া মুক্তজোড় ইলেকট্রন সে শেয়ার করে তোমার হচ্ছে বন্ধনে আবদ্ধ হয়েছে, তাহলে হাইড্রোনিয়াম আয়নের মধ্যে মুক্তজোড় কি আর দুই জোড়া থাকবে না, তখন কত হয়ে যাবে বলো তো, এই যে। বুঝছো কি আমার কথা, কিছু ক্লিয়ার কি সবাই? অর্থাৎ এই যে এক জোড়া মুক্তজোড়, এই এক জোড়া হওয়ার কারণে এই যে আসলে এটা নিয়ে অনেক প্রশ্ন আছে। কেউ যদি বলে যে মুক্ত জোড়া বলতে আসলে জোড়া তো বোঝানোই হয়েছে, তাহলে যে একটা দুইটাকেই বোঝানো হয়। আবার কেউ বলে যে এটা মুক্ত ইলেকট্রন এক জোড়া, তুমি যেটা ইচ্ছে তুমি বলো। আচ্ছা, তাহলে এবার ফলো করো তো, তাহলে এই যে মুক্তজোড় ইলেকট্রন, এই মুক্তজোড় ইলেকট্রন যখন এরকম ডাবল থাকবে, তখন কোণের মান যেটা হবে একটার বেলায় কি সেম হবে না, কখনো না। কারণ তোমার হচ্ছে দুইটা তোমার মুক্তজোড় ইলেকট্রন যেভাবে বিকর্ষণ করবে, একটা তো ভাবে বিকর্ষণ করতে পারবে না। সুতরাং কোণের মানে কিন্তু কি বলতো, ডিফারেন্স অবশ্যই হবে। তো চলো আমরা একটু বইয়ের ওই ব্যাখ্যাটা দেখে আসি। বইয়ের ব্যাখ্যাটা দেখি ওরা কি করছে। দেখো ওরা ফার্স্টে যে পানির গঠন অঙ্কন করছে, আমি তো সুন্দর করে আঁকানো দেখাইলাম তোমাকে। আমি যেভাবে আঁকানো দেখাইছি ওভাবে আঁকাবা, কিন্তু ওই জন্য আঁকাই দিছি কিন্তু জিনিসটা। আর একইভাবে দেখো এই যে হাইড্রোনিয়াম আয়নের বেলায় জাস্ট পানির বেলায় এই যে মুক্ত জোড়া ছিল এরকম, জাস্ট একটা মুক্ত জোড়া H+ নিয়ে সে বন্ধনে আবদ্ধ হয়ে গেছে, এই যে বন্ধনে আবদ্ধ হয়ে গেছে। ফলে কোণের মানটা কত হয়ে গেছে আবার 107। ওই যে এক জোড়া মুক্তজোড় থাকলে পরে কোণের মান 2.5 ডিগ্রি করে কমে, যেহেতু sp3 সংকরায়ন, সুতরাং 109 থেকে 2.5 ডিগ্রি কমে গেলে কত হয় বলতো, 107। তাই 107।
তার মানে হাইড্রোনিয়াম আয়নে কোণের মান কিছুটা কি বলতো কমবে, অর্থাৎ আকৃতিটা কি বলতো ভিন্ন ভিন্ন হবে। ইজি, বুঝছো? বোর্ডের প্রশ্ন অনেক সহজ। খালি রসায়নটা একটু বেসিক শহরে বুঝলে না, রসায়নে একদমই সহজ। এবার কি বলছে লাস্টে, যে আর দুইটা প্রশ্ন আছে। উদ্দীপকের ই ও ওয়াই মৌল পৃথকভাবে হাইড্রোজেনের সাথে মানে গঠিত যৌগের আকৃতি ভিন্ন হবে। ই এবং ওয়াই, ই ওয়াই কে, ই হচ্ছে তোমার কার্বন, আর ওয়াইটা হচ্ছে সালফার। তার মানে তোমার কার্বন এবং সালফার, তার মানে তোমার ই আর ওয়াই না, হ্যাঁ কার্বন এবং সালফার, এদের হাইড্রোজেন, তার মানে কি মিথেন এবং কি H2S, এই যৌগের আকৃতি ভিন্ন হবে কিনা ব্যাখ্যা করতে বলছে। বোর্ডে অনেকবার আসছে, তো চলো আমরা দেখি না একটু। যেহেতু মিথেন আমরা একবার অঙ্কন করছি, আমরা আর এতে যাবো না। হ্যাঁ, এই যে দেখো, এইটা হলো কে কার্বন, আর ওয়াইটা তোমার হচ্ছে ইটাকে, তোমার ওয়াইটা হচ্ছে তোমার কি নিচে দেওয়া আছে, ওয়াইটা হলো কি সালফার, ওয়াইটা হলো সালফার। তার মানে তোমাকে মিথেনের গঠনের কথা বলছে, H2S এর গঠনের কথা বলছে। তো মিথেনের গঠন তো অলরেডি আমরা শিখছি, সুতরাং এটা আমি আর আলোচনা করতে গেলাম না। মিথেনের মানে বন্ধন কোণ কত, কোনটাকে সব ব্যাখ্যা করছি। আমি H2S এ আসি একটু। তো H2S এ আসলে পরে তুমি দেখতে পাচ্ছ যে সালফারের উত্তেজিত করার পরে শেষ কক্ষপথে দুই জোড়া কি তোমার হচ্ছে এই যে এই একটা মোট হলো কয়টা, দুইটা কি মুক্ত জোড়া কি বলতো ইলেকট্রন আছে, দুইটা কি মুক্ত জোড়া ইলেকট্রন আছে। এই যে দুইটা মুক্ত জোড়া ইলেকট্রন, তাহলে অবশ্যই নর্মাল মিথেনে তো কোনো মুক্ত জোড় থাকে না, সুতরাং এই মুক্ত জোড়া ইলেকট্রন অবশ্যই পরস্পর মানে ওই বন্ধন কোণের উপর কি ইফেক্ট সৃষ্টি করবে। এই ইফেক্টের কারণে, বিকর্ষণের কারণে বন্ধন কোণটা তোমার হচ্ছে, দেখো তো সংকরণে কি হয়েছে sp3, তাহলে বন্ধন কোণ হওয়ার কথা ছিল কত বলো তো 109.5 ডিগ্রি, সেটা কমে কত হয়ে গেছে 92, অনেক কমে গেছে ভাইয়া। এটা হলো মুক্ত জোড়ের ইফেক্ট। আশা করি আমার কথা তোমরা বুঝতে পারছো। এই জায়গাতে আর একটা বিষয়, সেটা হচ্ছে যে তোমার কি বলে, এটা চিত্র আসতে পারে। তো চিত্রটা তোমরা এভাবে অঙ্কন না করে, ওই যে যেমন আমি পানিটা অঙ্কন করি নাই, এখানে তুমি সংকরণের চিত্র অঙ্কন করে সুন্দর করে দুটো হাইড্রোজেন লাগাই দিবা, তাই কাজ শেষ। আর একটা কোশ্চেন আছে, মেবি দেখি, এই যে লাস্ট, সেটা কি দেখো, প্রত্যেকটা কতবার বোর্ডে আসছে, দেখছো কতবার বোর্ডে আসছে। হাইড্রাইড EF4, তার মানে মিথেন, Ga3, তার মানে অ্যামোনিয়া, A2L মানে পানি, তিনটি কেন্দ্রীয় পরমাণুর সংকরণ একই হলেও বন্ধন কোণ ভিন্ন কেন? এটার ব্যাখ্যা আমি কি ওখানে দিতে যাবো আর বলো? তোমাদেরকে তিনটার ব্যাখ্যায় অলরেডি আমি দিয়ে ফেলছি, কি এই দেখো, আমি মুখে বলে দিই একবার। হ্যাঁ, এক নাম্বার মিথেনের চিত্র অলরেডি তুমি একটু আগে আমি আঁকাইছি, সুতরাং মিথেনে কোনো মুক্তজোড় থাকে না। মিথেনে মুক্তজোড় না থাকার কারণে দেখো তিনটাই কিন্তু sp3 সংকরায়ন, মিথেনে মুক্তজোড় না থাকার কারণে ওটা কিন্তু 109.5 ডিগ্রি হয়। এবার আমরা যদি অ্যামোনিয়ার দিকে তাকাই, ওটা এক জোড়া মুক্তজোড় থাকার কারণে একটু বিকর্ষণ হয়, যার ফলে তোমার হলো 107 ডিগ্রি। আর তোমার হচ্ছে পানির বেলায় তোমার দুইটা মুক্তজোড়া ইলেকট্রন থাকার কারণে বিকর্ষণটা বেশি হয়, ফলে বন্ধন কোণটা কমে গিয়ে কত হয় বলো তো 104.5 ডিগ্রি। অর্থাৎ তোমার তিনটা জিনিস, এই যে দেখো তিনটা জিনিস, এই যে তুমি ফলো করো একটু। এইটা হলো মিথেন, এটা কি মিথেন, কোণের মান 109.5। এইটা হলো কি তোমার হচ্ছে অ্যামোনিয়া, এখানে কোণের মান কত তোমার হচ্ছে 107। এটা কি পানি, এদের কোণের মান কত 104.5। এই হলো তিনটা যৌগ। এই তিনটা যৌগের ক্ষেত্রে বলছিল তোমাকে, পোস্টে বলছে যে তিনটা যৌগের বেলায় তোমার বন্ধন কোণের মান ভিন্ন তোমার হচ্ছে হয় কেন। ওই যে একটু বললাম না তোমাকে যে VSPER তত্ত্ব, এই VSPER তত্ত্ব অনুযায়ী লোন পেয়ার বেশি বিকর্ষণ, বন পেয়ার একটু কম বিকর্ষণ, আর বন পেয়ার কি আরো কম বিকর্ষণ। এই তত্ত্ব অনুযায়ী তুমি ব্যাখ্যা দিয়ে দিবা। এই সকল কিছু অঙ্কন করার দরকার নাই, জাস্ট যদি সম্ভব হয় তোমার তিনটারই সংকরণের চিত্র অঙ্কন করবা, আর কিছু লাগবে না। আশা করি তোমাদের এই পার থেকে যদি কোনো সিকিউ আসে বোর্ড পরীক্ষায়, তুমি অ্যান্সার করতে পারবা। বোর্ড পরীক্ষার মধ্যে এই কোশ্চেনগুলোই বারবার আসে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।